হিম হরা। টোটনের চিলেকোঠার ঘরটা ছোট্ট, একটা জানলা পূব দিকে, আর সেই জানলাটাই টোটনের বিশ্ব। মা বাবা চলে যাওয়ার পর থেকে আর কোথাও সে ততটা শান্তি খুঁজে পায়নি যতটা পেয়েছে এই জানলায়। টোটনের বয়স 14। গত বছর এই সময়ে হঠাৎ জীবনটা বদলে গেল তার। পুজোর পরপর হঠাৎ একদিন পটলডাঙ্গা স্ট্রিটের বাড়ির ছাদের পাঁচিল ভেঙে একসঙ্গে মাটিতে পড়েন মা বাবা। ছুটির দিন দুজনে মিলে ছাদ পরিষ্কার করতে উঠেছিলেন। মাটিতে পড়ার পর আর সময় পাননি ওরা। চিৎকারের শব্দে দড়ি লাট্টু ফেলে দৌড়ে গিয়েছিল টোটন। দেখেছিল পিচের রাস্তায় মা বাবা দুজনে পড়ে আছে, রক্ত গড়িয়ে চলে গিয়েছে নর্দমা পর্যন্ত। প্রতিবেশীরা অচৈতন্য দুজনকে নিয়ে হাসপাতালে গিয়েছিল, কিন্তু লাভ হয়নি। সেই মৃত্যু ছিল আকস্মিক। টোটন অভিঘাত ঠিক বুঝতে পারেনি প্রথমে। একসঙ্গে মা বাবার মুখাগ্নি করার মতো পোড়া কপাল যার, বেঁচে থাকলে জীবন যে সে ছেলের প্রতিপদে পরীক্ষা নেবে, সে কথা বুঝতে বুঝতেও আরো কয়েক মাস লাগলো। টোটনের পরিবারের লোকেরা বেশ কয়েকদিন এসে থাকলো বাড়িতে। দিদা, মামার বাড়ির লোকেরা, জ্যাঠা জ্যাঠাইমা সান্ত্বনা দিল, খাওয়ালো। কিন্তু সে আর কতদিন সম্ভব? তারা আপন সংসার ছেড়ে কি আর এই বাড়িতে এসে থাকতে পারে? দিদা চেয়েছিল টোটনকে সঙ্গে নিয়ে যেতে, কিন্তু মামি গোপনে আপত্তি তুলল। 2 কামরার ফ্ল্যাটে নতুন করে কাউকে আনা নিয়ে বিস্তর আপত্তি তার। মোট কথা, টোটনকে পটলডাঙ্গা স্ট্রিটের বাড়িতেই থেকে যেতে হলো, একদম একা। মা বাবা প্রচুর টাকা পয়সা রেখে গিয়েছে। খাওয়া পড়ার বিশেষ অসুবিধে কোনোদিনই হবে না টোটনের, কিন্তু একটা ক্লাস 8-এর ছেলের পক্ষে তো সংসার চালানো অসম্ভব, তাই না? আবার কেউ এই সংসারের দায়িত্ব নিতেও রাজি নয়। যদি পরিবারের মধ্যেই বেকার কিন্তু সংসার ধর্মের সামান্য জ্ঞান আছে এরকম কাউকে পাওয়া যেত, তাহলে তাকে এ বাড়িতে রেখে দেওয়া যেত। আত্মীয় পরিজনদের মত উঠে এলো তেমন। খোঁজ করতে করতে পাওয়া গেল টোটনের এক দূর সম্পর্কের দাদার। সে থাকে কলকাতা থেকে অনেক দূরে, কিন্তু সেখানে তাদের অভাবের সংসার, চাকরি বাকরিও পায়নি। মাস গেলে কয়েকটা টাকা আর রোজকার খাওয়া পড়া পেলে সে বাড়ির লোকের মতোই কলকাতায় এসে থাকতে পারে, আর কলকাতায় একটা কাজের সন্ধান করতে পারে। সেই মধুসূদন দাদাকেই বাড়িতে এনে রাখার সিদ্ধান্ত নিল আত্মীয়রা। শেষ পর্যন্ত লটবহর নিয়ে কলকাতায় চলে এলো মধুসূদন ঘোষ। মধুসূদন আসার কয়েকদিন পর্যন্ত আসল রূপটা কাউকে দেখায়নি। কাজকর্ম করেছে, রান্না বান্না করেছে, বাড়িটাকে নিজের বাড়ির মতোই রক্ষণাবেক্ষণ করেছে। কিন্তু মাস 6 ঘুরতে না ঘুরতেই ধীরে ধীরে প্রকাশ পেয়েছে তার আসল মতলব। প্রথমে বাজারে পাঠাতে শুরু করেছে টোটনকে, তারপর খাওয়ার পর বাসন মাজানো, তারপর ধীরে ধীরে ঘর মোছা থেকে শুরু করে সবটাই। ফুটানি মেরে আবার রান্নার লোক রেখেছে নিজে কাজ করবে না বলে। অর্থাৎ বাড়ি থেকে কলকাতায় এসেছিল যে ছেলে কাজ খুঁজবে বলে, 6 মাসের মধ্যেই সে আবার ব্যাক টু প্যাভিলিয়ন। বেলা 12টা পর্যন্ত ঘুমোয়, তারপর সারা দিন পায়ের ওপর পা তুলে বসে থাকে আর বিড়ি ফোঁকে। স্কুলের সময়টুকু বাদে টোটন যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ তাকে দিয়ে নানা ফাই ফরমাস খাটাতে থাকে। তবে ইদানিং এই ফাই ফরমাসের অত্যাচারটা যেন আরো এক কাঠি ওপরে উঠেছে। শেষ 7 দিনে 12 দিনে টোটনের গায়ে হাত তুলেছে মধুসূদন। একবার তো মেরে কাঠে স্কেল ভেঙে দিয়েছে, কারণ চা করতে গিয়ে দুধটা একটু লেগে গিয়েছে, আর তাতেই চায়ে একটা পোড়া পোড়া গন্ধ হয়েছে। ব্যাস, লাট সাহেবের মাথায় রক্ত চড়ে গিয়েছে একেবারে। কি মার মেরেছে টোটনকে কেউ না দেখলে বিশ্বাস করবে না। কালকে থেকে তাই ভেতরে ভেতরে বড় ভেঙে পড়েছে টোটন। গায়ে খুব ব্যথা করছে,
স্কেলের মারে চাকা চাকা দাগ হয়ে গিয়েছে পিঠে হাতে, শরীরে ব্যথাকে ছাপিয়ে গিয়েছে মনের প্রবল যন্ত্রণা। কেন যে মা নেই কাছে, ভাবতে ভাবতে জানলা দিয়ে আকাশের দিকে তাকায় টোটন। ওরা তো দেখছে সব উপর থেকে, তাও কিছু করছে না কেন? কেন মা বাবা এত কষ্ট দেখেও আবার চলে আসছে না? এসব ভাবতে থাকে টোটন, আর চোখ থেকে অজান্তে ফোঁটা ফোঁটা জল নেমে আসে গাল বেয়ে। মা বাবাকে দেখতে বড্ড ইচ্ছা করে টোটনের। দূরে একটা কাঠের ট্রাঙ্ক, সেটায় ছেলেবেলার অ্যালবামগুলো রাখা থাকে। টোটন উঠে গিয়ে সেই ট্রাঙ্ক থেকে অ্যালবাম বার করে ওদের পুরনো ছবিগুলোর দিকে তাকিয়ে থাকে। হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে দেখে, চোখের জল যেন উপচে পড়ে। টপ টপ করে দুফোঁটা জল মা বাবার ছবির ওপর পড়ে। ছবি দেখতে দেখতে শেষে কাঁদতে কাঁদতেই অ্যালবামগুলো ট্রাঙ্কের ভেতর রাখতে যায় টোটন। কিন্তু ভেতরে তাকিয়ে হঠাৎ চোখে ধাঁ ধাঁ লেগে যায় একটা আলোয়। ট্রাঙ্কের ভেতর কি যেন একটা চকচক করছে। কি ওটা? জিনিসপত্র সরিয়ে টোটন দেখে, বাহ, এটা তো একটা আয়না। চমৎকার দেখতে তো আয়নাটা, ছোট কিন্তু চারিদিকে কারুকার্য করা। এমন চকচক করছে মনে হচ্ছে আয়নার ভেতর থেকে কেউ একটা আলো সেট করে দিয়েছে। হাতে তুলে নিয়ে একবার নিজেকে সেই আয়নায় দেখার চেষ্টা করে টোটন। উমা, হে কি! আয়নার ভেতর থেকে হাসি মুখে হাত নাড়ছে বাবা মা। ভয়ে বিস্ময়ে একবার দেখি আয়নাটা নামিয়ে রাখে টোটন। ধাতস্থ হয়ে আবার মুখের সামনে ধরে। উমা, সত্যি তো, উপাস থেকে, মানে আয়নার ভেতর থেকে টোটনের দিকে তাকিয়ে হাত নাড়ছে মা বাবা। পাল্টা টোটনও হাত নাড়ে। হঠাৎ দৈববাণীর মতো শোনা যায় মায়ের গলাটা। উপাস থেকে মাও কথা বলছে দেখি। এ কি? মা বলে, কি রে টোটন, এই ভর দুপুরে কাঁদছিস কেন রে? কাঁদে নাকি কেউ এরম করে? এত বড় ছেলেকে কাঁদতে দেখলে লোকে যে ঠাট্টা করবে বাবা। মায়ের গলাটা শুনে টোটনের সব দুঃখ, কষ্ট, ব্যথা যেন হঠাৎই উবে যায়। টোটন বলে, মধু দাদা সারাদিন খাটিয়ে মারে আমাকে। শেষ কয়েকদিন গায়ে হাতও তুলেছে, খুব লেগেছে মা। এই দেখো, চাকা চাকা দাগ হয়ে গেছে। বাবা উপাস থেকে বলে ওঠে, তুই কিছু চিন্তা করিস না রে টোটন, আর তোকে ভাবতে হবে না। এবার মধুসূদনকে শায়েস্তা করার দায়িত্ব আমরা নিচ্ছি। দুপুরের পর একটা শান্তির ঘুম ঘুমিয়ে রাতের দিকে আবারও আয়নাটা হাতে নিয়ে দেখল টোটন। না, এখন আর কেউ নেই আয়নায়। যাকে, আবার খুব মন খারাপ করবে যখন মাকে ডাকবে। নিশ্চয়ই মা আয়নার উপাস থেকে দেখতে আসবে ওকে। এসব ভাবতে ভাবতে টোটন রান্নাঘরে ঢুকল। মধু দাদাকে খেতে দিতে হবে। হুমা, এ কি! রান্নাঘরে তো খাবার দাবার সব সুন্দর করে সাজানো রয়েছে। কে করে গেল এসব? যাকে, আজকে বোধহয় রান্নার মাসি সব সাজিয়ে ঢেকে রেখে গিয়েছে। কাজ একটু কমল। খাবার নিয়ে মধুর ঘরে এলো টোটন। খেতে খেতে মধু এটা সেটা বলতে বলতে বলল, শোন, কালকে সকাল সকাল বাজার যাবি, বুঝলি তো? আমার কই মাছ খেতে বড্ড ইচ্ছে করছে। কালকে ভালো দেখে কই আনবি, বুঝছিস? হ্যাঁ? টোটন কথা সূত্রে বলতে যায়, পশু থেকে আমার পরীক্ষা মধু দাদা। এখন সকাল থেকে রাত পড়াশুনো করতে হবে। কালকের বাজারটা না হয় তুমি একটু করে নাও না। কথাটা মাটিতে পড়তে না পড়তেই তেলে বেগুনে জ্বলে ওঠে মধু। বলে, কে? আমাকে বাজার করতে হবে? লাটের বাঁট হয়েছিস না? বাড়ি বসে বসে গিলবি আর আমি তোর ফাই ফরমাস খাটবো? কাজের লোক নাকি আমি? দুদিন আগে পিঠে যে পড়লো ভুলে গেলি? এই বলে এঁটো হাতে একটা বেতের লাঠি তুলে সপাটে টোটনের পিঠে মারতে গেল সে। আতঙ্কে চোখ বুজে কোনো মতে মারটা সহ্য করার প্রস্তুতিও ততক্ষণে সেরে ফেলেছে টোটন। কিন্তু এ কি!
চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড অপেক্ষা করে টোটন বুঝল কিছু একটা গোলমাল হয়েছে বোধহয়। মধুসূদনের লাঠি তো পিঠে পড়েনি। চোখ খুলে যা দেখলো তাতে তো হেসে কুটিপাটি হওয়ার জোগাড়। ওমা, লাঠি ধরা হাতটা হাওয়ায় আটকে গেছে, আর কেউ যেন সেই হাত ধরে আচ্ছা মতো গাঁটটা মারছে মধুসূদনের মাথায়। সেই ভৌতিক গাঁটটা খেয়ে মধুসূদনের তো প্রাণ যাবার জোগাড়। সে তো, ওমা গো, কে রে, কে মারছিস আমায়, কে মারছিস, ওমা লাগে যে, ভূত নাকি রে, আবার উফ, মাথা যে গাঁটটা খেতে খেতে ফুটো হয়ে যাবে গো, ও বাগো, ওরে মামা। পরিত্রাহী চিৎকার করে এসব বলতে থাকে মধুসূদন। আর সেই কাণ্ড দেখে টোটন তো হেসে কুটিপাটি। শেষে বলে, আর মারবে আমাকে বলো? মধুসূদন চেঁচাতে চেঁচাতেই বলে, না, কার কোনোদিন মারবো না, কোনোদিন মারবো না, মা কালী দিব্যি বলছি, অন গড, কোনোদিন মারবো না, কোনোদিন মারবো না। আর যেই না এই কথা বলা, সঙ্গে সঙ্গে গাঁটটা বন্ধ। যে অদৃশ্য শক্তি মধুর হাত ধরে রেখেছিল সেও হাত ছেড়ে দিয়েছে। রাম গাঁটটায় জেরবার মধুসূদন ধপ করে বসে পড়ে মাটিতে। চোখ মুখ লাল হয়ে গিয়েছে, মাথায় যেন আগুন জ্বলছে তার। আমার সঙ্গে ইয়ার কি, চেঁচিয়ে উঠে আবারও সে মারতে যায় টোটনকে। আর ঠিক সেই মুহূর্তে আবার শুরু হয় গাঁটটা। এবারে তার তীব্রতা আরো বেশি। দুটো গাঁটটা খেয়েই মাটিতে বসে মধু পা ধরে টোটনের। আর করবো না, আর করবো না, ও বাবা, ওরে বাবা রে, ও বাবা, ক্ষমা কর, ক্ষমা কর, ওরে মাথাটা একেবারে ফেটে যাবে, ওরে বাবা, ক্ষমা কর ভাই, তুই যা চাইবি, তুই যা চাইবি তাই হবে, যা বলবি তাই করে দেবো, এবারটি ক্ষমা করে দে, এবারটি ক্ষমা করে দে টোটন, এবারটি ক্ষমা করে দে একটিবার। এরপর থেকে আর কোনোদিন টোটনের কথার অবাধ্য হয়নি মধুসূদন। আর টোটন মাঝে মাঝে আয়নায় মা বাবার সঙ্গে গল্প করে, আর মধুসূদনের সেবা শুশ্রূষায় এখন পড়াশুনো আর খেলাধুলো নিয়ে সে বেশ আছে। চোখের জল আর ফেলতে হয় না তাকে। কথায় আছে না, মা বাবা যেখানেই থাকুক সন্তানের কষ্ট তারা কখনোই সহ্য করতে পারেন না। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।